সালের মার্চ মাস কাঠমান্ডু ৩৫ বছর বয়সের এক র্যাপার ইঞ্জিনিয়ার শপথ নিতেছে প্রাইম মিনিস্টার হিসেবে। বালেন্দ্র শাহ, সবাই জানে বালেন নামে। তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির বয়স মাত্র ৪ বছর। ২৭৫টা আসনে পার্লামেন্টে ১৮২টা আসন পাইছে। ভূমিধ্বস বিজয়। নেপালে সেই ৩ বুড়া কেপি ওলি, শের বাহাদুর দেউবা আর পুষ্পকমল দাহাল, যারা ২ দশক ধরে চেয়ার খেলা খেলতেছিল, বালেন তাদের ধুলায় মিশাই দিচ্ছে। ওলিকে তার নিজের সিটে হারাইছে ৫০,০০০ ভোটের ব্যবধানে। এবার আসেন ঢাকায়। ফেব্রুয়ারি ২৬ শপথ নিতেছে তারেক রহমান। এই লোক দেশে ছিল না ১৭ বছর। বর্ষা বিপ্লবের সাথে যার কোনো সম্পর্ক নাই, জুলাই অভ্যুত্থানে যার পা কখনো রাস্তায় পড়ে নাই, সে এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আর জুলাই অভ্যুত্থানের সন্তান এনসিপি ৩০টা আসনে লড়াই করছে, জিতছে মাত্র ৬টায়। এটা একটা ঐতিহাসিক ট্র্যাজেডি। ২ দেশেই ছাত্ররা সরকার ফেলছিল, ২ দেশেই ছিল দুর্নীতি, বেকারত্ব, স্বৈরশাসন, জনতার ক্ষোভ। ২ দেশেই রক্ত দিচ্ছে তরুণরা। কিন্তু একটা দেশে তরুণরা রাষ্ট্র ক্ষমতা নিছে, আর একটা পুরাতন বন্দোবস্ত ফেরত আসছে পিছনের দরজা দিয়ে। আরো বেপরোয়া, আরো বর্বর হইয়া। কেন? আশ্চর্যের কথা হইলো এই প্রশ্নটার উত্তর কেউ দেয় নাই। কোনো সেমিনার নাই, কোনো আলোচনা নাই, এমনকি এনসিপি নিজেও এটা নিয়ে কোনো গোল টেবিল বসায় নাই, যেন কিছুই হয় নাই, যেন বিপ্লবের কোনো মূল্যই নাই। এভাবেই যেন কোনো কিছু না বদলানোরই কথা ছিল। আজকে আমি 2 দেশের ছাত্র আন্দোলন, ছাত্র নেতৃত্ব, তাদের কৌশল, তাদের কাজের পদ্ধতি সব গভীরে গিয়ে তুলনা করব। পরতে এটা একটা দীর্ঘ আলাপ, কিন্তু করতেই হইতেছে। কারণ এই বিশ্লেষণ না বুঝলে আগামীর 5 বছরের বাংলাদেশ বুঝতে পারবেন না। আগে বুঝে নেই নেপালে ঠিক কি ঘটেছিল। নেপালের গল্প বুঝতে হইলে একটু পেছনে যাইতে হবে। ২০০৮ থেকে ২০২৫, মাত্র ১৭ বছরে নেপালে 14টা সরকার, 8 জন প্রধানমন্ত্রী। কোন সরকার 5 বছর টেকে নাই। 3 জন বুড়া নেতা, ওলি, দেউবা আর দাহাল, পালা করে চেয়ার বদল করত। জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। সেই দেশের 20% বেশি তরুণ বেকার। প্রত্যেক দিন হাজার হাজার নেপালি দেশ ছাড়তেছে লেবার ভিসায়, মালয়েশিয়া, কাতার, আমিরাতে যায় শ্রম বেচতে। আর সেই সময় এই 3 বুড়ার ছেলেমেয়েরা কি করতেছিল? ইনস্টাগ্রামে বিলাসী জীবনের ছবি দিতেছিল। দুবাইয়ের ছুটি, লন্ডনে কেনাকাটা, দামি গাড়ি, প্রাইভেট জেট। তরুণরা একদিন এটা দেখতে দেখতে হ্যাশট্যাগ বানাইলো নেপো বেবিজ, মানে হইতেছে স্বজন পোষণের বেবি, শিশু। নেতার আন্ডা বাচ্চা, যার কোনো যোগ্যতা নাই, শুধু বাপের পরিচয় কোটিপতি, বাপের দোয়ারি পাবলিক আর কি। এইটা সাধারণ ঘটনা মনে হইতেছে না, এটা একটা রাজনৈতিক বিস্ফোরণের বারুদ। বাংলাদেশের হাসিনার বলা রাজাকারের বাচ্চারা যেমন একটা সিম্বলিক মোমেন্ট ছিল, নেপো বেবিজও ঠিক তেমনই। তারপর 4 সেপ্টেম্বর 2025 ওলি সরকার 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে দিল। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম সব কি সাফাই দিল? বললো এরা নতুন ডিজিটাল লাইনে রেজিস্ট্রেশন করে নাই। হ্যাঁ, আসল কারণ হইল এই নেপো বেবিস ট্রেন্ডটা এমন ভাইরাল হইতেছিল, দুর্নীতি এক্সপোজ হইতেছিল, আইডার পাইডা উঠতেছিল না। ট্র্যাডিশনাল মিডিয়া তো ম্যানেজ করা যায়, মালিকরে ফোন দেওয়া যায়। লাখ লাখ তরুণের ফেসবুক পোস্ট কেমনে এটা ম্যানেজ করবে? সেটা কন্ট্রোল করার উপায় নাই। তাই ব্যানের আসল টার্গেট ছিল তরুণদের অর্গানাইজিং ক্যাপাসিটিকে ধ্বংস করে দেওয়া। শুধু তথ্য আটকানো না, একসাথে জড়ো হওয়ার প্ল্যাটফর্মটাই কেড়ে নেওয়া। এটা ছিল ওলির সবচেয়ে বড় ভুল। কারণ তরুণরা সোশ্যাল মিডিয়া ছাড়াই রাস্তায় নেমে আসছে। মৈতীঘর, মান্ডালায়, সংসদ ভবনের সামনে লাখ লাখ মানুষ, পুলিশ গুলি চালাইছে, ৭৭ জন শহীদ হয়েছে, কম না? আন্দোলন থামে নাই। 9 সেপ্টেম্বর ওলি পদত্যাগ করছে, মন্ত্রীরা পালাইছে, ছাত্ররা মন্দিরের জাঙ্গিয়া পর্যন্ত খুলে নিছে পলাইতে গিয়া, মারছে, পিটাইছে। এখানে নেপালের প্রথম অসাধারণ কাজটা ঘটছে। আমরা ধরার আগে হাসিনা তার মন্ত্রীরা পলাইছে, যারা দেশে ছিল তাদের প্রোটেকশন দিছে ওয়াকারানন্দ পৌবাদ, ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়া। তারপর তাদের নিরাপদে পার করিয়া দিছে, নিরাপদে দেশ ছেড়ে চলে গেছে। সেনাপ্রধান ডাকছে পলিটিক্যাল পার্টিদেরকে, পলিটিক্যাল পার্টিগুলো ড্যাং ড্যাং করতে করতে বাসে চাইপে গেছে ক্যান্টনমেন্টে। কিন্তু নেপালের সেনাবাহিনী কি করলো? সেনাপ্রধান গেছে আন্দোলনকারীদের সংগঠন হামি নেপালের কাছে, জিজ্ঞেস করছে তোমরা ইন্টারিম নেতা হিসেবে কাকে চাও? সেনাপ্রধান জিজ্ঞেস করতেছে, নিজে কাউকে বসাই দিতেছে না। নিজের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটা মিটিং করে ঠিক করতেছে না। বুকে পাথর চাপা দিয়া প্রফেসর ইউনূসের মতো কাউকে মাইনা নিতেছে না। বরং ছাত্রদের কাছে প্রশ্ন রাখতেছে তোমরা কাকে চাও? এটাই জনগণের সার্বভৌমত্বের কাছে নত হওয়া। নেপালের সেনাপ্রধান সেটা করছে, বাংলাদেশের সেনাপ্রধান সেটা করে নাই। নেপালের সেনাপ্রধান পতিত শাসকের কোন লেসপেন্সারকে রক্ষা করে নাই। নেপালের আন্দোলনকারীরা তারপর কি করলো? তারা গেল ডিসকর্ডে। ডিসকর্ড কি জানেন না? এইটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো না আর কি। এখানে হাজার হাজার মানুষ একসাথে আলাদা আলাদা চ্যানেল করে আলোচনা করতে পারে, তর্ক করতে পারে, ভোট দিতে পারে। নেপালের আন্দোলনকারীদের একটা ডিসকর্ড সার্ভার ছিল,
সেইখানে 1 লাখের বেশি সদস্য ছিল, সেখানে 10,000-এর বেশি মানুষ নাম প্রপোজাল নিয়ে তর্ক কইরা সাব চ্যানেলে বিভক্ত হয়ে প্রত্যেকটা প্রার্থীর ব্যাকগ্রাউন্ড যাচাই করলো, ফ্যাক্ট চেক করলো, আলোচনা করলো, তারপরে ভোটাভুটি। 7,713 ভোট পড়লো। সুশীলা কার্কি সাবেক প্রধান বিচারপতি পাইল 3,833 ভোট, 50% ভোট। 12 সেপ্টেম্বর শপথ নিলেন। নেপালের ইতিহাসে প্রথম নারী সরকার প্রধান। এটা পৃথিবীর ইতিহাসে প্রথম ডিজিটাল ডেমোক্রেসি দিয়ে একটা দেশের ইন্টারিম লিডার নির্বাচিত হইতেছে। আর কার্কিকে দেওয়া হইল একটাই ম্যান্ডেট, 6 মাসে নির্বাচন করাও, আর কিছু না। কোনো সংস্কার কমিশন না, কোনো চার্টার না, কোনো গণভোট না, শুধু একটা কাজ, ডেলিভারির 5 মাস পরে 5ই মার্চ 2026 নির্বাচন হইল। ফলাফল ভূমিকম্প। বালেনের দল 182, নেপালি কংগ্রেস দেউবার দল 38, সিপিএন ইউএমএল ওলি 25, মাওবাদী বুড়াদাহাল 17। কাঠমান্ডু ভ্যালির 15টা আসনে 15টাই আরএসপি মানে তরুণরা। ওলি তার নিজের সিটে হারল। 35 বছরের বালেন নেপালের ইতিহাসের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী। এটা একটা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট, শুধু মুখ বদলানো না, পুরো জেনারেশন বদলানো। এখন আসেন বাংলাদেশে। বাংলাদেশে কি ঘটেছিল আর কি ঘটে নাই? বাংলাদেশেও তো বিস্ফোরণ হয়েছিল, আমরা সবাই জানি, আমরা সবাই তার পার্ট। ছোট ঘটনা ছিল না। 15 বছরের ফ্যাসিবাদী শাসন ছাত্ররা ভাঙা ফেলছিল, শত শত মানুষ জান দিছে। আবু সাইদ বুকচিতায় দাঁড়ানোর ছবিটা মনে আছে না? ওই একটা ছবি সারা দেশ কাঁপাই দিছিল। রংপুর থেকে চট্টগ্রাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের কলেজ, একটাই কথা ছিল সবার মুখে, এই ব্যবস্থা মানি না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাসিনা পলাইলো। 5 আগস্ট 2024 প্রফেসর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান বানানো হইল। কমিশন বসলো, সরকার সংস্কারের কথা শুরু হইল। তারপর 1.5 বছর চুপ। অবশেষে 12 ফেব্রুয়ারি নির্বাচন হইল। ফলাফল আমরা জানি। যে এলাকাগুলোয় জুলাই আন্দোলনে আগুন সবচেয়ে বেশি ছুঁইছিল, রংপুর, রাজশাহী, খুলনা, সেইখানে জামাত এনসিপি জোট সুইপ করছে। আবু সাইদের রংপুরে প্রত্যেকটা আসন জোটের। ঢাকায় অবিশ্বাস্য ভালো করছে, এমনকি গুজব আছে তারেক রহমান নিজে ঢাকার তার সিটে হারছিল। পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দিয়ে জিতাইয়া দেওয়া হয়েছে। এর মানে কি? মানে হইলো, যেখানে মানুষ বিপ্লবকে হৃদয়ে ছুঁইছে, সেখানে রক্তের দাগ এখনো শুকায় নাই। যেখানে রক্তের দাগ এখনো শুকায় নাই, সেখানে মানুষ পুরাতন দলকে রিজেক্ট করছে সরাসরি। তাইলে বাকি দেশ কেন পারে নাই? এইখানে আসল গল্পের শুরু। 6টা কারণ, প্রত্যেকটা স্ট্রাকচারাল, প্রত্যেকটা অ্যাভয়েড করা যাইতো, কিন্তু প্রত্যেকটাই ঘটছে। ছাত্রদের নানাভাবে এই কথা বলা হয়েছে, আমি আমার ভিডিওতে বলছি, বারবার বলছি, শোনে নাই। প্রথম কারণ কি ছিল? নেপালের আরএসপি গঠন হয়েছিল 2022 সালে, আন্দোলনের 3 বছর আগে। 2022-এর নির্বাচনে 4র্থ বৃহত্তম দল হিসেবে পার্লামেন্টে ঢুকে গেছিল, মন্ত্রিসভাতে ছিল কিছুদিন। আর বালেন শাহ 2022-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র হয়েছিল 60,000 ভোটের ব্যবধানে। 3 বছর মেয়রগিরি করছে, দুর্নীতি কমাইছে, রাস্তা ঠিক করছে। কাঠমান্ডু শহর দৃশ্যমানভাবে বদলাই গেছে। মানুষ দেখছে এই লোক কথা বলে না, কাজ করে। 2025-এ জেনজি আন্দোলন হওয়ার সময় বালেনরে কিছু বানানো লাগে নাই, গাড়ি রেডি ছিল, শুধু চাবি ঘুরাইছে। ডিসেম্বর আরএসপিতে যোগ দিছে, রাতারাতি আন্দোলনের রাজনৈতিক মুখ হয়ে গেছে। এখন বাংলাদেশের গল্প শুনি। এনসিপি গঠন হলো ফেব্রুয়ারি 2025-এ, জুলাই বিপ্লবের 7 মাস পরে। নির্বাচনে 12 মাস আগে। কোনো নির্বাচনে অভিজ্ঞতা নাই, কোনো গভর্নেন্স ট্র্যাক রেকর্ড নাই, নাহিদের কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নাই, কারোই নেই, আসিফেরও নাই। মন্ত্রী যতদিন ছিল কোনো দৃশ্যমান আইকনিক সাকসেস নাই। ভোটার, প্রোটেস্ট হিরো আর গভর্নিং লিডারের মধ্যে পার্থক্য বোঝে। গাড়ি বানাইতে বানাইতে রেস শুরু হয়ে যাওয়ার মতো আর কি। আমি নিজে 6 আগস্ট থেকে বারবার বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা সাংগঠনিক কাঠামো দেন, দল বানান। এটা শুধু আমার কথা না, অনেকেই বলছে, আমাদের বন্ধুরা বলছে, সিনিয়র বুদ্ধিজীবীরা বলছে, কেউ শোনে নাই। কারণ তখন ছাত্রদের ইগো আকাশে, তারা বিপ্লব কইরা ফেলছে, হাসিনাকে হটায় ফেলছে, সরকারে বসছে। এরা আর কারোর সাথে পরামর্শ করবে কেন? অহংকার এমন জায়গায় পৌঁছাইছিল যে আমাদের বন্ধুদের মুখের উপর কইছিল, আপনারা এত বুঝেন, ক্ষমতায় যাইতে পারেন নাই কেন? তারপর তাদের সে আকাশ ভরা ইগো, আকাশ ভরা তারা হয়ে গেছে। এই অহংকার যে বিপ্লবকে হজম করছে, সেটা কেউ তখন বোঝে নাই, আজকেও বুঝছে কিনা জানি না। দ্বিতীয় কারণ হইতেছে সময়ের অঙ্ক। 6 মাস আর 18 মাস। নেপালে আন্দোলন থেকে নির্বাচন 6 মাস। মানুষের ক্ষোভ তখনও টাটকা, রক্ত শুকায় নাই, কেউ ভোলে নাই কে গুলি চালাইছিল। সেই রাগ সরাসরি ব্যালট বাক্সে গেছে। বাংলাদেশ আন্দোলন থেকে নির্বাচন 18 মাস। এই সময় কি হয়? মানুষের মনোযোগ সরে যায়, প্রফেসর ইউনূসের সরকারের কথা কেউ শোনে না। প্রত্যেক দিন একটার পর একটা আন্দোলন। বিএনপি নিজেই কত আন্দোলন করছে, সিটি কর্পোরেশনে তালা লাগাই দিছে, সেক্রেটারিতে আন্দোলন করছে, যমুনার সামনে প্রত্যেক দিন আল্লাহর ওয়াস্তে একটা করে বিক্ষোভ। একটা সিটি কর্পোরেশন যদি একদিন না চলে, আপনার নাগরিক সেবা চলবে? নগর তো স্তব্ধ হয়ে যাবে। গভর্নেন্স ফেল করছে। মানুষ তখন আর বিপ্লবের কথা ভাবে না, পেটের কথা ভাবে, গভর্নেন্সের কথা ভাবে, নিরাপত্তার কথা ভাবে, রাস্তায় শৃঙ্খলার কথা ভাবে। আইন শৃঙ্খলার অবনতি হইতেছিল, অন্তর্ঘাত তো চলছেই, হাদিকে খুন করলো।
আর এমন অনিশ্চয়তায় মানুষ একটা নিয়ম মানে, পরিচিত মন্দ বেছে নেয়, অচেনা ভালোকে বাঁচে না। এইটা বাংলাদেশের মানুষের দোষ না, এটা মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। এইটারে কয় লস অ্যাভারশন বা ক্ষতি এড়ানো। মনে যখন ভয় থাকে যে সব হারাইবো, তখন কমপক্ষে আগেরটা তো চেনা, ওর দুঃশাসন তো দেখছি, তো সেই দুঃশাসন তো আমি সহ্য করতে পারছি, তো এর চাইতে তো আর খারাপ হবে না, এই লজিক কাজ করে। যদিও একটা সতর্কতা, বিএনপি বিপ্লব বিরোধী শক্তি না, ইলেকশনে বিপ্লব পক্ষের যে সমস্ত শক্তি লড়াই করছে তারাই জিতছে। যদিও আমরা সবাই দেখতেছি বিএনপি জুলাইকে ধারণ করে না, ইলেকশন আগে হইলেও সম্ভবত বিএনপি জিততো, তবে ছাত্ররা বেটার পজিশনে থাকতো, আরো আসন বেশি পাইতো। এইবারের তৃতীয় কারণ, বিএনপির অর্গানাইজ স্যাবোটাজ। বিএনপি শুধু অপেক্ষা করে নাই, বিএনপি সক্রিয়ভাবে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করছে, সক্রিয়ভাবে কাউন্টার রেভলিউশনারি কাজ করছে। কি কি করছে বিএনপি? আগেও বলছি, ঢাকা সিটি কর্পোরেশন অচল করে রাখছে, সচিবালয় আন্দোলন করছে, প্রত্যেকদিন একটা ইস্যু, প্রত্যেকদিন একটা জ্যাম। এখন একটা জায়গায় দেখেন নির্বাচনের পরে এইসব আন্দোলন কোথায় উদা হয়ে গেছে, একটাও নাই, জাতিগুলোর মতো উড়ে গেছে। কারণ আন্দোলনগুলো কখনোই জনগণের দাবির আন্দোলন ছিল না, বিএনপি করতো। এগুলো ছিল ইউনিট সরকারকে ডিস্টেবিলাইজ করার টুল। 2 নাম্বার, স্থানীয় সরকার নির্বাচন আটকাই দিছে। প্রফেসর ইউনূস স্থানীয় সরকার নির্বাচন দিতে চাইছিল, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দিতে চাইছিল, বিএনপি হইতে দেয় নাই। আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার সবাই পালাইছে, স্থানীয় সরকার তো এরাই চালাইতো। তৃণমূলের রাজনীতি, সমাজের নিয়ন্ত্রণ, ছোটখাটো বিচার সবাই তার হাতে ছিল। সেই পুরা স্ট্রাকচার ভেঙে পড়ছিল। নতুন লিডারশিপ দরকার ছিল, নতুন মুখ দরকার ছিল, নতুন শক্তি দরকার ছিল, বিএনপি সেটা হইতে দেয় নাই। কেন? কারণ স্থানীয় নির্বাচন হইলে কি হইতো? জামাত এনসিপির মাঠ পর্যায়ে একটা বেস তৈরি হইতো, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলায় নতুন মুখ আসতো যারা বিপ্লবের পক্ষের। ছাত্র সংসদ নির্বাচন হলে কি হইতো? বিপ্লবের পক্ষের ছাত্ররা একটা ইনস্টিটিউশনাল ভিত্তি পাইতো। ব্যাপারটা কেমন হইতো সেটা ছায়া তো আমরা দেখছি, ডাকসু, রাকসুতে শিবিরের বিজয় থেকে। সেটা যদি পুরা দেশের ইউনিয়নে হইতো, কি হইতো ভাবেন? বিএনপি এটা জানতো। তাই ইন্টারমিডিয়েট ইনস্টিটিউশন তৈরির আগেই জাতীয় নির্বাচন চাইতেছিল। সিভিল মিলিটারি ব্যুরোর কাছে ভয় পেয়ে গেছে যে এইখানে আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া ওয়েস্ট এক হয়ে গেছে, এই রে ব্যাপার বুঝি জামাতে ইসলাম ক্ষমতায় চলে আসলো। বিএনপির তো একটা ক্যাডার নেটওয়ার্ক আছে, তার সাথে আওয়ামী লীগের মাঠের কর্মীরা যুক্ত হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ সব বিএনপিতে ভিড়ে গেছে। আমিও দেখাইছি অনেক ভিডিওতে, বিএনপির ক্যাম্পেইন করতেছে, নিজেরাই বলতেছে আমরা আওয়ামী লীগ, এখন বিএনপি হয়েছি। সকল বাংলাদেশের আনাচে কানাচে যত শ্রমিক আছে তাদের ন্যায্য অধিকার সফল হোক। আমরা চাই নিজেদের নয়, আমরা চাই অধিকার, অধিকার, অধিকার। জয় বাংলা। ধন্যবাদ, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী। এই বিএনপির মাঠের লোকের অভাব হয় নাই, ইউনিয়ন পর্যায়ে সংগঠন আছে, কিন্তু 1 বছর পুরনো এনসিপির সেটা নাই। এটা একটা ক্লাসিক কাউন্টার রেভলিউশনারি কৌশল। এটা আমার কথা না, ইতিহাসে বারবার এটা দেখাইছে। বিপ্লবের পরে 2টা জিনিস একসাথে রেস করে, এক নতুন শক্তির ইনস্টিটিউশন বিল্ডিং, 2 পুরানো শক্তির কামব্যাক। যে আগে শেষ করে সেই জেটে। 2 শক্তির কাজ কি? স্থানীয় নির্বাচনে জিতে বেস বানানো, ছাত্র সংসদের নিজে ক্যাম্পাস দখল করা, মাঠে ক্যাডার তৈরি করা, এটা সময় লাগে। পুরোনো শক্তির কাজ কি? এই বেস বানানোর আগেই জাতীয় নির্বাচনে নিয়ে যাওয়া, যেখানে তাদের আগে থেকে থাকা 35 বছরের নেটওয়ার্ক কাজ করবে। বিএনপি ঠিক এইটাই করছে। ইন্টারমিডিয়েট ইলেকশন সব আটকাইছে, স্থানীয় নির্বাচন না বলছে, ছাত্র সংসদ না বলছে, জাতীয় নির্বাচনের দিকে ঠেলা দিছে। মানে বিপ্লবের শক্তিকে শিকড় গজনের সময় দেয় নাই, গাছ বড় হওয়ার আগে উপড়ে ফেলছে। এটা কাউন্টার রেভলিউশন, সামনে থেকে লড়াই না, সময়কে অস্ত্র বানায়। ফ্রান্সে 1789 সালে বিপ্লব হইল, জনগণ রাজতন্ত্র উৎখাত করলো, কিন্তু বিপ্লবীরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গেল। নতুন কাঠামো দাঁড় করানোর আগে ক্ষমতার লড়াই শুরু হলো। ঠিক সেই বিশৃঙ্খলার মধ্যে নেপোলিয়ান ঢুকে পড়লো। সে বলল আমি শৃঙ্খলা আনবো, স্থিতিশীলতা আনবো, শান্তি আনবো। ক্লান্ত মানুষ মেনে নিল, বিপ্লবের ফসল তুললো পুরনো ধাঁচের একজন শাসক। বাংলার লুথার কিং দেশে ফিরে একই কথা কইছিল, নিরাপদ বাংলাদেশ করবে, তাই না? একই সিস্টেম, একই টেমপ্লেট। মিশরে 2011-তে তাহরির স্কোয়ারে লাখো তরুণ হোসেনি মোবারককে হটাইলো, তারপর নির্বাচন হইল, মুরসি জিতলো। কিন্তু পুরনো সেনাবাহিনী, পুরনো আমলাতন্ত্র, পুরনো ব্যবসায়ী গোষ্ঠী, এরা সবাই মিলে মুরসিকে অচল করে দিল। তারপর সিসি আসলো, সামরিক অভ্যুত্থান হইল, আর বলল আমি স্থিতিশীলতা। তাহরির স্কোয়ারের তরুণরা তারা আজ কারাগারে, নির্বাসনে অথবা নীরব। প্যাটার্নটা বুঝতে পারছেন? বিপ্লবের পরে পুরনো শক্তি কখনো সামনে থেকে লড়ে না, তারা অপেক্ষা করে, বিপ্লবীদের বিভক্ত হইতে দেয়, ক্লান্ত হইতে দেয়, ভুল করতে দেয়, তারপর স্থিতিশীলতার মুখোশ পইরা ফিরে আসে। বাংলাদেশে বিএনপি ঠিক এই কাজটাই করছে, শুধু সামরিক অভ্যুত্থানের বদলে নির্বাচনী পথে। তারেক রহমান স্থিতিশীলতার কথা বলছে, শান্তির কথা বলছে, ক্লান্ত দেশের মানুষ মাইনা নিছে। এরপর 4 নম্বর কারণ, বিএনপি 209 আসন পাইল কিভাবে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাহলে এই ভোটগুলা কোথায় গেল? উত্তরটা আপনাদের জানা। পুরানো বন্দোবস্তে প্রত্যেকটা স্তম্ভ বিএনপির পিছনে সারিবদ্ধ হয়ে গেছিল। 1 নম্বর স্তম্ভ আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। হাসিনা 15 বছরে যে প্রশাসন তৈরি হয়েছে, ডিসি, ইউনো, পুলিশ, নির্বাচনের কর্মকর্তা, এরা সব পুরনো ব্যবস্থার লোক। এদের জন্য বিএনপি মানে সিস্টেম কন্টিনিউশন, জামাত এনসিপি মানে সিস্টেম ডিসরাপশন।
জামাত এনসিপি আসলে কি হবে? দুর্নীতির বিচার হবে, ব্যাংক লুটেরাদের হিসাব চাওয়া হবে, প্রশাসনে জবাবদিহিতা আসবে, ব্যাংকগুলো থেকে পাচার হয়ে গেছে ফেরত দিতে হবে সেগুলো। কিন্তু বিএনপি আসলে পুরনো খেলা চলবে, শুধু মুখ বদলাবে। তাই হইতেছে কিনা বলেন? এই জন্যই আমলাতন্ত্র বিএনপির পাশে। আমরা পুলিশ লীগের অবসান চাইছিলাম না, এখন আইসা বলে আমি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। শুনেন, বিগত ফ্যাসিস্ট আমলের 18 বছর একের পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। শুনেছেন? তাহলে বদলাইল কি? এবার আসেন 2 নম্বর স্তম্ভ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব। জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এদের অনেকের হাতে মানবতা বিরোধী অপরাধের রক্ত লাগিছে, নিরস্ত্র মানুষের উপরে গুলি চালানো হয়েছে। তার আগে গুম খুনের অভিযোগ তো আছে সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে। এই অপরাধের বিচার হইলে কারা কাঠগড়ায় দাঁড়াবে? এদের কর্তা ব্যক্তিরা। তাই এরা বিচার হইতে দিতে রাজি না। ইউনূস সরকারকে এরা পদে পদে অসহযোগিতা করছে, আয়নাঘর পর্যন্ত ভিজিট করতে দেয় নাই। তাই তারা বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেলছে, তোমাদেরকে আমরা ক্ষমতায় পৌঁছে দেব, তোমরা আমাদের বিচার করবা না। এখন আসেন নেপালের সাথে তুলনা করেন। নেপালের সেনাপ্রধান আন্দোলনকারীদের জিজ্ঞেস করতেছে তোমরা কাকে চাও। নেপালের সেনাপ্রধান ফ্যাসিলিটেটর, বাংলাদেশের সেনাপ্রধান ইন্টারেস্টেড স্টেক হোল্ডার। এই পার্থক্যটা শুধু ব্যক্তির না, এটা অভ্যুত্থানের মৌলিক গড়নের পার্থক্য। নেপালের সেনাবাহিনীর হাতে গণহত্যার দাগ আগে থেকে ছিল না, বাংলাদেশের সেনাবাহিনীর হাতে ছিল। 3 নম্বর স্তম্ভ কি? এলিট স্ট্যাবলিশমেন্ট, ব্যবসায়ী গোষ্ঠী, সুশীল সমাজের একাংশ, মিডিয়া, এমনকি ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের অনেকে। এরা ভিতরে বৈশা বিপ্লবের এজেন্ডাকে দুর্বল করছে, বিএনপির সাথে একটা ব্রিজ রেখা দিচ্ছে, সিগন্যাল পাঠাইছে আমরা তোমাদের পক্ষে আছি। নির্বাচনের পর বিএনপি এদের পুরস্কৃত করছে। এই যে খলিলুর রহমান, সে প্রত্যেকটা কন্ট্রাক্ট হয়েছে, তাদেরকে বলছে তারেক রহমানের সাথে যান, আমি নিয়ে যাইতেছি, নিয়ে গেছে। সেই জন্য তো তারা পররাষ্ট্রমন্ত্রী বানাইছে। নির্বাচনের পর বিএনপি এদের পুরস্কৃত করছে, নতুন সরকারের জায়গা দিচ্ছে। এটা গোপন কিছু না, মানুষ দেখছে কারা কারা গেছে বিএনপির গুরুত্বপূর্ণ পদে। আমি আর আলাদা করে আর নাম কইতে চাইলাম না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকের বড় অংশ দিশেহারা, তারা জামাত এনসিপিকে দেখতেই পারে না। বাংলাদেশের আওয়ামী লীগ কখনো এনসিপিকে ভোট দেবে না, তারা বিএনপিকে ভোট দিতে পারে, এমনকি জামাতকে ভোট দিতে পারে, কিন্তু কখনো এনসিপিকে ভোট দেবে না। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এখনো পর্যন্ত জামাতকে ভোট দেবে না, তারা যেই দলই করুক না কেন। পরে কি হবে জানি না। বিএনপি তো তাদের বলছে ধানের শীষ আপনাদের পাশে আছে। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পাড়ায় চলে গেছে, ইন্ডিয়ার চলে গেছে, ঠিক না? এখন আমাদের যারা এখানে নৌকা ভরতে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে, যে আমাদের মূল লোকটাই পালাই গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এরা বিএনপিতে গেছে। এখানে একটা কথা বলি, অনেকে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা একটা স্ট্র্যাটেজিক মিস্টেক ছিল, কারণ আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে আওয়ামী লীগের এই ভোট বিএনপি পাইতো না। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, সেই ভোট কনসলিডেটেড হইয়া বিএনপিতে গেছে। আমরা তাও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে বলছি। আমরা জানতাম আওয়ামী লীগের ভোট বিএনপিতে যাবে, গেছেও, তাহলে কেন চাইছি? কারণ আওয়ামী ভোট যে নিবে সে আওয়ামী ইন্টারেস্টের কাছে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বিএনপিও গেছে, গেছে না? আওয়ামী ইন্টারেস্টের কাছে তাকে আওয়ামী নির্ভর হইতে হইছে না, আওয়ামী লীগ তোষণ করতে হইতেছে না, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারীকে জামিন দিতে হইতেছে না, মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে না, আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতে হইতেছে না। আওয়ামী লীগ যত বেশি মুক্তিযুদ্ধের কথা কইছে তার চেয়ে বেশি কইতেছে বিএনপি, যেন বিএনপি মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন। হ্যাঁ, ওই যে আছে না, শুনি বিবরণ কদে তিনি কন, মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ, সে শত গুণ বলে পারিষদ হইয়া। বিএনপি মুক্তিযুদ্ধের কথা। আর কি হয়েছে? এই বিএনপির হিস্টোরিক ভোট ব্যাংক বিএনপি থেকে সরে আসবে, সরে আসতেছে। জামাত এনসিপি যে ভোট পাইছে তার অর্ধেক তো বিএনপির ভোট ব্যাংকের ভোট। লং টার্মে বিএনপির ক্ষতি হবে, তাই হয়েছে, আরো ক্ষতি হবে। পঞ্চম কারণ কি? এবারে ইউনূস সরকারের দিকে তাকাই। এখানে নেপালের সবচেয়ে নাটকীয় কন্ট্রাস্ট। নেপালে অনেকে ভোটাভুটি করে, ছাত্র আন্দোলনকারী ভোটাভুটি করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচন করছে। বাংলাদেশে হাসিনা পালানোর পরে কি হলো? কয়েকজন ইউনিভার্সিটির টিচার, কয়েকজন ছাত্র নেতা একটা ছোট্ট গ্রুপ বসে সিদ্ধান্ত নিল প্রফেসর ইউনূস। কোনো বিস্তৃত আলোচনা নাই, কোনো গণভোট নাই, কোনো ব্রেনস্টর্মিং নাই, কোনো ডিসকর্ড নাই,
কোনো পাবলিক ফোরাম নাই, একদম টপ ডাউন ডিসিশন, সেনা সমর্থিত ট্রানজিশন। ফ্যাটাল মিস্টেক এটা। একটা আন্দোলনের জন্য নেপালে হাজার হাজার মানুষ ইন্টারিম নেতা বাছাই করছে, বাংলাদেশে কয়েকজন মিলা ঠিক করে দিছে। আপনি যত বেশি মানুষকে ডিসিশন নেওয়ার টাইমে ইনভলভ করবেন তত বেশি ওন করবে তারা। ছাত্ররা যাদের সাজেশন নিয়ে সরকার তৈরি করছে তারাই সবচেয়ে বেশি সমালোচনা করছে ইউনূস সরকারে, এখনো করতেছে। গণতন্ত্রের প্রথম অরিজিন স্টোরি থেকে এই সরকার ড্যামেজড। সবচেয়ে ভয়ানক ভুল, প্রফেসর ইউনূসকে কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি যে আমরা কি চাই, এই তালিকাটাই তৈরি হয়নি। কার কি জানতো? একটাই কাজ, নির্বাচন। ইউনূস জানতো না তার কাজ কি, সংস্কার, নির্বাচন, শাসন, নাকি তিনটাই। উনি নিজেই বলছেন আমার কথা শুনতে হবে, পরে দেখা গেল ওনার কথা কেউ শোনে না। এমন একটা প্রশ্ন আসে, তাইলে কেন দ্রুত নির্বাচন দিয়ে চলে গেলেন না প্রফেসর ইউনূস? 6 মাসে ছেড়ে দিলেই তো হতো। কারণ হইতেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে না। বিএনপি আগেও ক্ষমতায় ছিল 2001 থেকে 6, সেই সময় দুর্নীতি, হাওয়া ভবন, তারেক রহমানের 10% গল্প, খাম্বা, হাসিনা পালানোর পরে অব্যাহত চান্দাবাজি, খুন, জখম, ধর্ষণ। বিএনপি নামা বলে এই যে এখানে 271টা খুন করছে, 81টা ধর্ষণ করছে বিএনপি এই 20 মাসে। আপনারা যখন দেখবেন তখন ব্যাটছে কিনা আল্লাহ মালুম। মানুষের এটা মনে আছে তার দুঃশাসনের কথা, মানুষ জানতো দ্রুত নির্বাচন দিলে হয়তো বিএনপি আসবে আর তাদের পরিবর্তনের প্রতিশ্রুতি রাখবে না। তাই জনদাবি ছিল আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন হোক। এই দাবিটা যুক্তিসঙ্গত ছিল, কারণ আমরা দেখতেছি সংস্কার যা করে গেছিল ইউনূস সরকার, কোনটাই তারা রাখতেছে না, গুম অধ্যাদেশ বাতিল করে দিছে। কিন্তু সমস্যা হলো সেই সংস্কার করার সক্ষমতা ইউনূস সরকারের ছিল না। কেন ছিল না? কারণ ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে বসানো হয়েছিল এমন সব মানুষদের যাদের সাথে জুলাই বিপ্লবের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, বিপ্লবের প্রতি কমিটমেন্ট নাই, পলিটিক্যাল ক্যাপিটাল নাই, জনভিত্তি নাই, সংগঠন নাই, রাজনৈতিক পেশি নাই, পলিটিক্যাল মাসল নাই। একজন উপদেষ্টা দেখেন তো যার ফলোয়ার আছে? নাই। কারণ এরা সব টেকনোক্র্যাট, এনজিওর লোক, তার উপরে বেশিরভাগই বুড়া। প্রফেসর ইউনূস ওনার ওয়াইফের ডাক্তারকে উপদেষ্টা বানাইছেন। হ্যাঁ, চিন্তা করেন, এরা হয়তো চিন্তাশীল বা ইন্টেলিজেন্ট মানুষ, কিন্তু এক্সিকিউটর না। ফলে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় এরা পিছায় যেত, আর এক্সিকিউট করতে গেলে হাসিনা আমলে ব্যুরোক্রেসি বাধা দিত। কারণ সেই ব্যুরোক্রেসি কোনো কারণ নাই বিপ্লব সফল করার। আর বিপ্লবের আসল শক্তি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তরুণ নারীরা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, মাদ্রাসা ছাত্র, আলেম, এদের কাউকে কাছে টানা হয়নি। আলেমদের মামলাগুলো পর্যন্ত তোলা হয়নি সব। ইউনূস সরকার শুধু ছাত্রদের একটা অংশ আর টেকনোক্রেট দিয়ে চলছে। পলিটিক্যাল বেস ছিল অত্যন্ত সংকীর্ণ। অল্প বয়সী ছাত্ররা সরকারে গেছে, 27 বছরের নাহিদ, 26 বছরের আসিফ, এদের কাঁধে পুরো রাষ্ট্রের ভার। কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো প্রোটেক্টিভ শিল্ড নাই, কোনো ইনস্টিটিউশনাল সাপোর্ট নাই, কোনো ম্যানেজারিয়াল ক্যাপাসিটি নাই। ছাত্রদের বাদ দেন, আমি আসিফ নজরুলকে শিখাইছি আইজেনহাওয়ার ম্যাট্রিক্স কি, কারণ উনি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছিলেন না। উনি কইতেছিলেন না যে সারাদিন কাজ করেন উনি, কেন সারাদিন কেন কাজ করতে হবে একজন উপদেষ্টার? এই ম্যানেজারিয়াল ক্যাপাসিটি না থাকার কারণে প্রত্যেকটা ভুল এদের নামে চলে যেত। সাধারণ মানুষ দেখছে এরা আগের চেয়ে ভালো কিছু করতে পারতেছে না, বরং উল্টা এদের নামে দুর্নীতি, চাঁদাবাজির অভিযোগ। আমি জাজমেন্ট দেবো না, কিন্তু পারসেপশন তৈরি হয়েছে তো। আর এই পারসেপশন সামলানোর কোনো ক্যাপাসিটি এনসিপির ছিল না, কারণ আমি আগেই কইছি তারা প্রোটেস্ট ছিল, গভর্নিং লিডার না। এই দুইটা সম্পূর্ণ আলাদা স্কিল সেট। এখানে আর একটা গভীর সমস্যা ছিল, ছাত্রদের একাংশের মধ্যে একটা আত্মম্ভরিত তৈরি হয়েছিল, বিশেষ করে মাহফুজের মধ্যে। তারা মনে করতো যে বিপ্লব তারাই নির্মাণ করছে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হইলো ছাত্ররা বারুদে আগুন ধরায় দিছিল, এটাই যথেষ্ট ছিল, এটাই ঐতিহাসিক ছিল। কিন্তু সেই আগুনকে বিপ্লবের রূপ দিয়েছে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, গার্মেন্টস শ্রমিক, মাদ্রাসা ছাত্র, গৃহিণী, যারা কোনো নির্দেশনা ছাড়াই রাস্তায় নেমে আসছিল। এরা তো ছাত্র নেতাদের নির্দেশে আসে নাই, নিজের তাগিদে আসছে। এটা ছিল একটা লিডারলেস এক্সপ্লোশন, এবং সেটাই ছিল এর সবচেয়ে বড় শক্তি। কিন্তু ছাত্র নেতারা মনে করলো এটা তাদের নেতৃত্বের ফসল। এই ভুল ধারণা থেকে তারা নিজেদের বিপ্লবের মালিক ভাবলো। আর মালিকানা বোধের পরিণতি কি? অন্যদের শেয়ার দিতে অনীহা, পরামর্শ নিতে অনিচ্ছা, নিজের ভুলকে অ্যাডমিট করতে অক্ষমতা। ইউনূস সরকার ব্যুরোক্রেসিকে সামলাইতে পারে নাই, যদি এটা সামলানো 1-2 এর ব্যাপার ছিল। এই টেকনোক্রেটরা ল অফ অ্যাডমিনিস্ট্রেশন বোঝে, কিন্তু পলিটিক্যাল পাওয়ার বোঝে না। পলিটিক্যাল পাওয়ার মানে কাকে ভয় দেখায়, কাকে বন্ধু বানাইতে হবে, কোথায় চাপ দিলে কোন জিনিস ব্যাড হবে, কার বিরুদ্ধে শাস্তির ভয় দেখাইলে লাইনে আসবে। এইটা বিএনপি বোঝে, আওয়ামী লীগ বোঝে, ইউনূস সরকার বুঝতো না, জামাত এনসিও বুঝে না। ফলে স্থানীয় পর্যায়ে সোশ্যাল কন্ট্রোল যেটা ভ্যাকুয়াম পড়ছিল সেটা পূরণ করছে বিএনপির ক্যাডাররা। এবার আসেন 6 নম্বর কারণ। নেপালে কোনো দলের ইনস্টিটিউশনাল গ্রিপ বাংলাদেশের মতো গভীর ছিল না। মানে প্রশাসনের মধ্যে দলের ক্যাডার ছিল না কারোই। 14টা সরকার, 8টা প্রধানমন্ত্রী হয়, কোন দল 5 বছর থেকে না, তাহলে 3টা বড় দলের মধ্যে ভোট ছড়ানো ছিল, ক্যাডার নেটওয়ার্ক দুর্বল ছিল, তাই নতুন দলের জন্য জায়গা ছিল। বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি 56 বছর ধরে পালাক্রমে শাসন করছে। প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক বাজারে 2 দলের লোক আছে। ছাত্রদল, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় থেকে ইউনিয়ন পর্যন্ত একটা ফিডার সিস্টেম তৈরি করছে। এই ডুওপলি এটা ভাঙা সহজ কাজ না।
আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, সে ভোট ব্যাংক তৃতীয় শক্তিতে না যায় বিএনপিতে কনসলিডেট করছে। দুই দেশে দুইটা আলাদা চক্র। নেপালে কাজ করছে ভার্চুয়াস সাইকেল, দ্রুত নির্বাচন, রাগ ঠান্ডা হয় নাই, ক্ষোভ ঠান্ডা হয় নাই, পুরনো দলের স্যাবোটাজের সময় নাই, রেডিমেড দল আছে, প্রুভেন নেতা আছে, ফ্র্যাগমেন্টেড পার্টি সিস্টেমে নতুন দলের জায়গা ছিল, ভোটে জিতছে। বাংলাদেশে কাজ করছে একটা ভিশাস সাইকেল। ইউনুসের কোনো ম্যান্ডেট নাই, তাকে নির্বাচন করার সময় কোনো আলোচনা হয়নি, দীর্ঘ অন্তর্বর্তী পর্ব, মানুষ বিএনপিকে বিশ্বাস করে না, কিন্তু সংস্কারের সক্ষমতা নাই, বিএনপির অ্যাক্টিভ স্যাবোটাজ, স্থানীয় নির্বাচন, ছাত্র সংসদ আটকানো, নতুন শক্তির বেস তৈরি হয় নাই, সরকারে যাওয়া ছাত্ররা গভর্নিং ইমেজ তৈরি করতে ব্যর্থ হয়েছে, আত্মম্ভরিতায় বিপ্লবের বিস্তৃত ভিত্তকে কাছে টানে নাই, সেনাবাহিনী, প্রশাসন, এলিট সবাই বিএনপির পিছনে দাঁড়াইছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, ভোট কনসলিডেট হয়েছে, বিএনপিতে গেছে, মোমেন্টাম শেষ, পুরনো দল দিচ্ছে। এটা একটা ধারাবাহিক সেন। একটা লিঙ্ক ভাঙলেও ফলাফল ভিন্ন হইতো। তাইলে বাংলাদেশ কি হাইরা গেছে? না, বাংলাদেশের বিপ্লব হারে নাই, বিপ্লবকে হারানো হয়েছে। এটা কোনো ন্যাচারাল ফেইলিয়র না, এটা একটা অর্গানাইজড কাউন্টার রেভলিউশন। বিপ্লব শেষ হয় নাই, বিপ্লবের প্রথম অধ্যায় শেষ হয়েছে। প্রথম অধ্যায়ে আমরা ফ্যাসিবাদ উপড়াইছি, দ্বিতীয় অধ্যায়ে আমাদের নতুন রাষ্ট্র করতে হবে। দুই অধ্যায়ের স্কিল আলাদা। প্রথম অধ্যায়ে লাগছে সাহস, দ্বিতীয় অধ্যায়ে লাগবে ধৈর্য। সাহস আপনাদের ছিল আমি মানি, কিন্তু ধৈর্য থাকবে তো। দ্বিতীয় অধ্যায়ের কলম এখনো তরুণদের হাতেই আছে, কিন্তু কলম থাকলেই লেখা যায় না, ইতিহাস সেটা শিখাই দিছে। তারা কি লিখবে, নাকি কলম হাতে বিলাপ করতে করতে আর একটা কলমধারী তাদের জায়গা নিয়ে নেবে? এই প্রশ্নের উত্তর তাদেরকেই দিতে হবে। আমাদের কাজ, আমরা দেখে যাব, আলোচনা করব, ভুল দেখাই দেব, এবং যখন তারা ঠিক পথে আসবে পিছনে দাঁড়াবো, সমর্থন করব। বাংলাদেশ তো জাগতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখেন, যেখানে যাইতেছে জনসমুদ্র হইতেছে। এখন সেই সবচেয়ে জনপ্রিয় তরুণ নেতা। মানুষ আসতেছে, ভরসা করার মতো নেতা চাইতেছে। তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাইছে, পাইয়াই তারাকে আঁকড়ায় ধরতেছে। এইভাবেই যারা যাবে তাদেরকে আঁকড়ায় ধরবে। সারা বাংলাদেশকে জাগাইতে হবে এভাবেই। সেটাই আমাদের আজাদি, সেটাই আমাদের বিপ্লবের পূর্ণতা। ইনকিলাব জিন্দাবাদ।